দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ আজকে রাত্রি 11টার সময় কলকাতা বিমানবন্দরে পৌঁছচ্ছেন। আপনারা এর মধ্যেই অবগত আছেন যে 30 এবং 31 তারিখ তিনি আমাদের এই রাজ্যে থাকবেন। সংবাদ মাধ্যমে তার কর্মসূচি যতটা জানানো সম্ভব সেটা আমরা আপনাদের কাছে নিয়ে আসছি। তিরিশে জানুয়ারি সকাল 10:45 থেকে 12:15 পর্যন্ত নদিয়ার ইস্কন মন্দিরে তিনি থাকবেন। 2:50 থেকে 3:50 পর্যন্ত তার ঠাকুরনগরে একটা র্যালি আছে, তিনি সেই র্যালিতে অংশগ্রহণ করবেন। 6:45 থেকে সন্ধ্যা 7:45 পর্যন্ত তিনি সোশ্যাল মিডিয়া ভলেন্টিয়ার্স মিটিং করবেন সায়েন্স সিটি অডিটোরিয়ামে। পরের দিন 31শে জানুয়ারি সকাল 11টা থেকে 11:30 পর্যন্ত তিনি পরিদর্শন করবেন অরবিন্দ ভবন। 11:45 থেকে 12:30 পর্যন্ত ভারত সেবাশ্রম সংঘে থাকবেন। দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত ডোমজুড়ে হাওড়ার একটি র্যালিতে তিনি অংশগ্রহণ করবেন। 2:15 থেকে 3টে পর্যন্ত তার একটি মধ্যাহ্নভোজের কার্যক্রম আছে, লাঞ্চ অ্যাট জুট মিল ওয়ার্কার হাউসহোল্ড, বিষ্ণুপদ রায়, বেলুরের। তিনি সেখানে উপস্থিত থাকবেন। 3:30 থেকে 4:15 পর্যন্ত তিনি বেলুর মঠ দর্শন করবেন, বেলুর মঠে উপস্থিত থাকবেন। 7:30 থেকে 7:30 তিনি কলকাতা থেকে ফ্লাই করবেন। এটাই তার আপাতত সফরসূচি। সর্বশেষ আমাদের কাছে যে ইনফরমেশন এসেছে তার দফতর থেকে আপনাদের কাছে জানিয়ে দেওয়া হলো। একটি বিশেষ বিষয়ে আজকে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে শ্রীরাম ভারতের সংস্কৃতির সঙ্গে, বাংলার সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত। যে রামচন্দ্রকে ভারতবর্ষ থেকে সম্পূর্ণ আলাদা করা যায় না। যে ধর্মমতেরই মানুষ হন না কেন, ভারতবর্ষে বসবাসকারী প্রত্যেকটি মানুষ মনে করে রামায়ণ তাদের ইতিহাস, মহাভারত তাদের ইতিহাস। বাংলা এবং বাঙালির আবেগ যে রবীন্দ্রনাথকে ঘিরে সবসময় আবর্তিত হয়, সেই রবীন্দ্রনাথ শিশুকে শিখিয়েছেন তার সহজ পাঠে রাম বনে ফুল পাড়ে। এভাবে রবীন্দ্রনাথ তাকে উপস্থাপিত করেছে। পশ্চিমবঙ্গের এমন কোনো ব্লক নেই যেখানে কোনো রামেশ্বরপুর নেই, কিংবা রামের সম্পর্কিত রামনগর নেই, যেখানে রামসাগর নেই। বহু নামের সঙ্গে আজকে সমার্থক আছে পশ্চিমবঙ্গ। আজকের সেই মর্যাদা পুরুষোত্তম ভারতবর্ষ থেকে যার নাম বাদ দিলে ভারতীয় সংস্কৃতিকে খণ্ডিত করা হয়, আজকে তার অবমাননা করে রাম নামের বিরুদ্ধে গতকাল দৃষ্টি আকর্ষণী প্রস্তাব এলো তৃণমূল কংগ্রেসের মাধ্যমে বিধানসভায়। আমরা তীব্র নিন্দা করছি। এ ধরনের সংস্কৃতি বিরোধী, ভারতীয় মূল্যবোধ বিরোধী, ভারতীয় ঐতিহ্য পরম্পরা বিরোধী, ভারতবর্ষের সাংস্কৃতিক ইতিহাস বিরোধী যে পদক্ষেপ তৃণমূল কংগ্রেস নিয়েছে, সম্পূর্ণভাবে ভারতবর্ষের আবেগকে, ভারতবর্ষের স্বাভিমানকে, অস্মিতাকে যারা রাজনীতির বেড়াজালের মধ্যে ঢুকিয়ে নিয়ে খণ্ডিত করেছেন, আমাদের দলের পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। আগামী দিনে মানুষের জবাব দেবে। শুধু এখানেই শেষ নয়, বিভিন্ন সভা সমিতিতে তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী, সাংসদ, প্রাক্তন বিধায়করা যে ভাষায় রামায়ণকে আক্রমণ করছে, রামচন্দ্রকে আক্রমণ করছে, সীতার সম্পর্কে যে উক্তি করছেন, আমার মনে হয় সংস্কৃতি মনস্ক বাঙালি
সংস্কৃতির শহর এই কলকাতা, কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, আজকে সেখানের মানুষ তার প্রতিক্রিয়া দেবেন। যে তথাকথিত বুদ্ধিজীবীরা পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাতের দু একটি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা নিয়ে কলকাতার রাস্তায় মিটিং করেন, মিছিল করেন, মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করেন, আজকে তারা নীরব কেন? যে কবি সাহিত্যিকরা রাজ্যের মুখ্যমন্ত্রীর মঞ্চে উঠে বিভিন্ন সময় বাংলার মানুষের কাছে তাদের ওই দেহাবয়বকে উপস্থিত করেন, আজকে তারা নীরব কেন? রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু কোনো মানুষের ভাবাবেগ, কোনো ধর্মীয় ব্যক্তিত্ব বা ভারতবর্ষের ঐতিহাসিক ব্যক্তিত্ব যেটা শ্রদ্ধা স্থল, আজকে সেখানে এ ধরনের আক্রমণ চলবে কেন? তৃণমূল কংগ্রেস শুধু রামকে কলঙ্কিত করেছেন, রামায়ণকে কলঙ্কিত করেছে তাই নয়, তৃণমূল কংগ্রেস নেতাজির মঞ্চকে, জন্মদিনের মঞ্চকে ব্যবহার করে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কয়েকটি জয় শ্রীরাম স্লোগানের বিরোধিতা করে যে পর্যায়ে আজকে নিয়ে এসছেন, এতে তারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করছেন, সুভাষচন্দ্র বসুর স্মৃতির সঙ্গে প্রতারণা করছেন। এর বিরুদ্ধে আমার মনে হয় দলমত নির্বিশেষে সমস্ত মানুষের, এই সুশীল সমাজের এবং প্রত্যেকটি সচেতন নাগরিককে এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। এটা বাংলার সংস্কৃতি নয়, এটা বাঙালির সংস্কৃতি নয়। কোনো মানুষের নামকে, কোনো ভাবাবেগকে, কোনো বিশেষ শব্দবন্ধকে রাজনীতিকরণের মধ্যে দিয়ে যারা সার্বিকভাবে বিজেপিকে আক্রমণ করার চেষ্টা করছেন, তারা শুধু এই দেশকে অপমান করছেন না, এই পশ্চিমবঙ্গের সমগ্র বাঙালি সমাজকে অপমান করছেন। যারা বাঙালি আবেগকে কাজে লাগিয়ে কিছুদিন যাবৎ রাজনীতি করেছিলেন, যারা অতীতে আপনারা দেখতে পেয়েছেন কলকাতা শহরের বিভিন্ন জায়গায় মাথায় হিজাব ভেজ পড়ে হাত মাথার ওপরে তুলে বিভিন্ন জায়গায় পোস্টার দেখতে পেতেন, আজকে এ ধরনের কোনো ফ্লেক্স, এ ধরনের কোনো ব্যানার চোখে পড়ছে না, কারণ বুঝেছেন এতে প্রতিক্রিয়া হচ্ছে, বিভাজন তৈরি হচ্ছে। আজকে আবার সেখান থেকে সরে এসে ইমাম মুয়াজ্জিমের ভাতার পর পুরোহিতদের ভাতা দেওয়ার জন্য তালিকা তৈরি হয়েছে। আবার তারপরে শুরু হলো উগ্র প্রাদেশিকতাকে উস্কে দেওয়ার রাজনীতি, বাংলা ভাষী হিন্দি ভাষীর মধ্যে বিভাজন। কিন্তু এই বিভাজন করেও ছাড়া থাকতে পারলেন না, বুঝতে পারলেন পরিস্থিতিতে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে মানুষের। তাই আবার গতকাল হিন্দি ভাষীদের সভার আয়োজন করা হয়েছিল, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী হিন্দিতে বক্তব্য রেখেছেন। এই পশ্চিমবঙ্গে যারা বসবাস করে তারা বাঙালি, এই পশ্চিমবঙ্গে যে ভাষাতেই যে কথা বলুক না কেন, এই ভূখণ্ডের যারা অধিবাসী তারা বাঙালি, তারা এর অতীত সঙ্গে সম্পৃক্ত, এই ইতিহাসটাকে তারা অস্বীকার করেন না, এই রাজ্যটাকে তারা নিজেদের রাজ্য বলে মনে করেন, এই রাজ্যের সমৃদ্ধির ক্ষেত্রে তাদের যোগদান আছে। অতীতে দেশ ভাঙের সময়ে সেই দাঙ্গার ভয়াবহ স্মৃতির সঙ্গেও তাদের অনেকের স্মৃতি যুক্ত, তাদের উপস্থিতি যুক্ত, তারা দেহ মন দিয়ে এখানকার অনেক উত্থান পতনকে দেখেছেন। সুতরাং হিন্দি ভাষা বলার জন্য যাদের বিচ্ছিন্ন করে রাখা দেওয়া হচ্ছে এবং যারা বিজেপিকে বিভিন্ন জায়গায় পান পরাগ মুখে নেওয়া পার্টি বলে বিশেষ বিশেষ কিছু সম্প্রদায়ের দিকে চিহ্নিত করছেন, একটু শেষবেলা হলেও তাদের হয়তো বুদ্ধির উদয় হয়েছে। সেই জন্য আমরা গতকাল তৃণমূল কংগ্রেস ভবনে দেখেছি যে হিন্দি ভাষীদের সম্মেলন। বিজেপির রাজনীতি সমন্বয়ের রাজনীতি, বিভাজনের রাজনীতি নয়। বিজেপি হিন্দি ভাষী, বাংলা ভাষী, হিন্দু মুসলমান, বর্ণ হিন্দু, বর্ণ ক্ষত্রিয়, হরিজন গিরিজনের নামে সমাজকে ভেঙে দেবার পক্ষে নয়। আমরা পশ্চিমবঙ্গবাসীর পক্ষে। বিভিন্ন জায়গায় গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে যেভাবে প্ররোচনা দেওয়া হচ্ছে, বিজেপি মুসলমান বিরোধী এই কথা প্রচার করা হচ্ছে, যে দাঙ্গার স্মৃতি মানুষ ভুলতে চাইছে সেই গুজরাট দাঙ্গার কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন সময় কিছু বিচ্ছিন্ন ঘটনাকে সঙ্গে বিজেপির নাম যুক্ত করে দেওয়া হচ্ছে। আমরা এরও তীব্র প্রতিবাদ করছি এবং বিভিন্ন জেলায় জেলায় আমাদের যত পথসভা, আমাদের যত প্রচার চলবে, আজকে তৃণমূল কংগ্রেসের এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমরা কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত আমাদের প্রচার অভিযান চালিয়ে যাব। ধন্যবাদ।
এটুকুনি আছে। যদি কারো আজকে কিছুক্ষণ আগেই রাজীব বন্দ্যোপাধ্যায় বিধানসভায় গিয়ে বিধায়ক হিসেবে পদত্যাগ করলেন এবং বেরোনোর সময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় ছবি নিয়ে বেরিয়েছেন তাকে বিধায়ক হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এই বিষয়টা নিয়ে কি বলবেন? তার ব্যক্তিগত আবেগ, ব্যক্তিগত অনুভূতি। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা দলে ছিলেন, ওখান থেকে জিতেছিলেন, মন্ত্রী ছিলেন, সফলতার সঙ্গে মন্ত্রিত্বের কাজকর্ম করছিলেন। তার ভাবমূর্তিও ভালো মানুষের সামনে। পদত্যাগ করা বা কিভাবে তিনি পদত্যাগ করে বেরিয়ে আসবেন, তার শরীরী ভাষা তার একান্তই ব্যক্তিগত। হ্যাঁ, হচ্ছে তো, ওই র্যালি, জনসভা। আপনাদের বিষ্ণুপুরের সাংসদ এবং রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ আবার বিতর্ক ছড়িয়েছেন। তিনি খণ্ডঘোষের একটি সভা থেকে কয়েকজন অভিনেত্রীকে, বাঙালি অভিনেত্রীকে যৌনকর্মী বলে আক্রমণ করেছেন এবং বলেছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে মাসিক 2 লক্ষ টাকা করে নেন এবং এইসব হিন্দু দেবদেবতাকে নিয়ে নানা রকম বিকৃত কাজ প্রচার করেন। কি বলবেন? এটা কোনো প্রতিবাদের ভাষা নয়। তিনি যাদের সম্পর্কে এই কথা বলেছেন, আমি দলের পক্ষ থেকে তাদের কাছে, তাদের পরিবারের কাছে এবং রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইছি। আবার বলছি, যাদের সম্পর্কে এই উক্তি করেছেন, এই ভাষা বিজেপির ভাষা নয়, পার্টি এটাকে এন্ডোর্স করে না। এই ভাষা দলে থেকে ব্যক্তিগত অভিমত বলেও বলা যায় না। যারা এই ধরনের ভাষায় আক্রমণ করছেন তাদের সঙ্গে দল চিন্তা করবে, সেটা দলের বিষয়। কিন্তু আমি দলের পক্ষ থেকে এটা বলছি যে যাদের সম্পর্কে এই উক্তি করা হয়েছে, আমি আবার বলছি, আমি তাদের কাছে, তাদের পরিবারের কাছে এবং রাজ্যবাসীর কাছে বিজেপির পক্ষ থেকে ক্ষমা চাইছি। সৌমিত্র খান আরো একটা কথা বলেছেন, মানে আপনারা দান খয়রাতি রাজনীতির নানা রকম নিন্দা করেন, কিন্তু সৌমিত্র খান স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ভাই, এখানে কার? আপনার সাংবাদিক? না, হ্যাঁ, তাহলে কথা বলছেন কেন? এটা কি হচ্ছে? উনি স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভোটে জেতার জন্য। তো এটা কি ধরনের রাজনীতি? কি ধরনের রাজনীতি আমি জানি না। এখনো পর্যন্ত বিজেপি ক্ষমতায় আসবার পর সকলকে স্কুটি দেবে, এ ধরনের কোনো পরিকল্পনা বিজেপির এখনো পর্যন্ত নেই। এই মুহূর্তে এটা দলের স্ট্যান্ড নয়, পার্টি এটাকে এন্ডোর্স করছে না। বিজেপির যা প্রতিশ্রুতি থাকবে সেটা আমাদের ইস্তাহারে থাকবে, ম্যানিফেস্টো তৈরি হচ্ছে, ঠিক সময় ম্যানিফেস্টো প্রকাশিত হবে, সেটাই দলের লাইন, সেটাই দলের অবস্থান। কিন্তু দলের লাইনের বাইরে গিয়ে একজন আক্রমণের ভাষা প্রয়োগ করছেন, দলের লাইনের বাইরে গিয়ে একজন প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছেন ম্যানিফেস্টো তৈরি করার এবং দায়িত্বশীল পদে থেকে, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ হবে না? আপনার এই প্রশ্নের উত্তর আমি দেবো না। ব্রাত্য বসু আজকে বলেছেন যে হরিচাঁদ ঠাকুরকে হরিচন্দ্র বলা হচ্ছে, এই যে বিষয় বিজেপি নেতাদের, তার জন্য অমিত শাহ আসলে তাকে বিক্ষোভ দেখানো উচিত, কালো পতাকা রাখা। কি বলবেন? গণতান্ত্রিক দেশ, উনি মাস্টার মশাই, নিখুঁতভাবে উনি খুঁত ধরে যাচ্ছেন বিজেপির কোনো নেতা মন্ত্রী। তো উনি তো সারা জীবন অনেক ভুল শুনেছেন পাশে বসে থেকে। উনি একজন প্রতিভাবান নাট্যকার, বাংলার অধ্যাপক, প্রেসিডেন্সির কৃতি ছাত্র। আমি তারও একজন গুণমুগ্ধ, তার নাটক দেখি প্রতিদিন। তো উনি তার পাশে তো বসে তিনি অজস্র ভুল দেখেছেন, সেখানে তো কোনোদিন ধরতে দেখিনি বা প্রতিবাদও করতে দেখিনি, সংশোধনও করতে দেখিনি। সেটা ভয়ে না ভক্তিতে, এইটা উনি মানুষের সামনে বলুন। আচ্ছা, আরো একটা কথা বলেছেন, উনি যারা বিজেপিতে যাচ্ছেন তারা নেতা এবং তারা নিজের সুযোগ সুবিধার জন্য বিজেপিতে যাচ্ছেন, কিন্তু অনুগামীরা কেউ বিজেপিতে যাচ্ছে না, সেটা স্পষ্ট তো প্রাপ্ত। মানে ধর বা দেহ তৃণমূলেই আছে, যারা যাচ্ছেন তাদের ধর তৃণমূলেই থাকছে। এটা তো সবচেয়ে বড় কারণ আপনারা কয়েকজন নেতা, কয়েকজন মন্ত্রী, কয়েকজন সাংসদের খবর রোজ প্রকাশ করছেন। আপনারা একটু গিয়ে গ্রামের দিকে যান, গ্রামের সাধারণ মানুষ বা বিজেপির এই যে জনসমাগম হচ্ছে, জনপ্লাবন চলছে, সেখানে গিয়ে বুমগুলো ধরুন একটু ঠিকঠাক জায়গায়, তাহলেই বুঝতে পারবেন যে ধসটা কোথায়। তৃণমূলের নেতা, তৃণমূল স্তর থেকে এক্সোডাস হচ্ছে। তৃণমূল নিজের কর্মসূচি পালন করবার জন্য কর্মী পাচ্ছে না, তারা ডিএ না পাওয়া শিক্ষকদের নিয়ে এসেছে, সরকারি কর্মচারীদের কাজে লাগাচ্ছে। কজন নেতা, কজন বিধায়ক এসছেন দেখুন, বিভিন্ন জনসভা, র্যালি, বিভিন্ন জেলায় দেখুন, জনসমাগম দেখুন। সবাই তো বিজেপির লোক নন বা বিজেপির 2-3 বছরের পুরনো কর্মী নন।
আর আমরা কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে ওখানে নিয়ে আসিনি। মানুষ আসছেন, সর্বস্তরের মানুষ আসছেন, তৃণমূল স্তর থেকে মানুষ আসছেন, বামপন্থী দল থেকে মানুষ আসছেন, এ রাজ্যে কংগ্রেসের যারা অবশিষ্ট ছিল তারাও আসছেন। তারা জানেন এই লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই, বাদবাকি সবাই এখানে দর্শক। ব্রাত্য বসু চ্যালেঞ্জ দিচ্ছে যে থিয়েটারের কোনো ব্যক্তিত্বকে বিজেপি নাকি তাদের দলে নিতে পারবে না, থিয়েটারের কোনো ব্যক্তিত্ব বাংলায় বিজেপিতে যোগ দেবে না। বিজেপির লোকেরা তো থিয়েটারে যোগ দিতে পারে, হঠাৎ একদিন দেখতে পাবেন ওনার দলেরই ব্রাত্যজনই দেখবেন বিজেপি ভরে গেছে। একটু খোঁজ নিয়ে ওটাকে দেখতে বলুন, ওই ভোটগুলোকে আটকাতে বলুন। সময় হলে উনি সবই দেখতে পাবেন। তবে এটুকুনি বলছি, ওনার নিজে হাতে তৈরি করা যে দল, সেই দলের মধ্যেই দেখুন যা বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে, বিভিন্ন জেলায় জেলায়, সেটাই একবার দেখুন। উনি তাদের উপস্থিতি বিজেপির মিটিংয়ে বন্ধ করুন আর তাদের ভোটগুলোকে আটকে দিন। এটা যদি করতে পারেন, জানবেন উনি তৃণমূলের হয়ে বিরাট কাজ করছেন। বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রোহিত চক্রবর্তী এরা প্রত্যেকেই অমিত শাহের সভায় উপস্থিত থাকবেন, তাদের জানা যাচ্ছে। তিনি কি বলবেন? আমার তো জানা নেই, বিজেপি অফিসিয়ালি কোনো জায়গায় বলেছেন যে তারা 3 জন থাকবেন? তাদের ঘনিষ্ঠ মহল বলছে যে তারা অমিত শাহের সভায় উপস্থিত থাকবেন। আমার ঘনিষ্ঠ মহলের বা ঘনিষ্ঠ মহল আমাকে বলেছে যে মানুষ নীতি ভুলে বিজেপিতে আসবেন বাংলা পুনর্গঠনের লক্ষ্যে, বাংলায় শিল্পায়ন ফেরাতে, সোনার বাংলা গড়তে, তাদের স্বাগত। আরেকটা, টাওয়ার গ্রুপের বিরুদ্ধে চিট ফান্ড মামলায় সিবিআই পিসি সরকার, জাদুঘর পিসি সরকারের বাড়িতে আজকে তল্লাশি চালায়। একসময় তিনি বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন। দেখুন, এই নিয়ে আমাদের কোথায় কে তল্লাশি চালাচ্ছে এই নিয়ে দলের পক্ষ থেকে কিচ্ছু বলবার নেই। সিবিআই, ইডি এগুলো কোনোটাই আজকের দিনের কেচড প্যারেট নয়। আমাদের দলে আসা 1-2 জনের কেউ সিবিআই চিঠি পাঠিয়েছে, ফলে বিজেপি কোনো অবস্থাতেই এই নির্বাচনে এগুলোকে হাতিয়ার করছে না। দুর্ভাগ্য এটাই যে যখনই এই তদন্তের গতি বৃদ্ধি পায় তখনই বলা হয় পলিটিক্যাল ভেন্ডেটা, রাজনৈতিক প্রতিহিংসা, বা নির্বাচনে এগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা প্রতিনিয়ত তৃণমূল বলছে। আবার যখনই এ ধরনের খবর খুব একটা আপনারা দেখাতে পারেন বা ছাপতে পারেন না, খবর আসে না, তখনই বলা হয় দিদি মোদি গট আপ। এটা শুনে শুনে বাংলা এবং বাঙালি ক্লান্ত, আমরাও ক্লান্ত। মানুষ চায় প্রকৃত সত্য উদ্ঘাটিত হোক, এবং টাকাটা কাদের পকেটে গেছে তার থেকে বড় কথা হলো যে টাকাটা কার পকেট থেকে গেছে। তারা যাতে টাকাটা ফেরত পায়, কে কতদিন ধরা পড়লেন আর কে কতদিন জেলে থাকলেন, এর থেকে বড় প্রশ্ন হচ্ছে জেলে থেকে আমানতকারীর কি লাভ হয়েছে। আমানতকারীরা যদি তাদের অ্যাসেটটা বিক্রি করে টাকাটা তার ব্যবস্থা করে, সেটা 2 সরকারেরই তাই নিয়ে দৃষ্টি দেওয়া উচিত। এটা দলের বক্তব্য। सर हिंदी में थोड़ा सा जो भी बोल रहे हैं हिंदी में अगर आप बोलेंगे तो ठीक है, हिंदी या इंग्लिश? ठीक है, आपका क्वेश्चन क्या है, बोलिए ना, हिंदी में बोल देता हूँ। क्वेश्चन यही है कि आज तो प्राप्त बसु ने पूरा चैलेंज किया है कि बंगाल के कोई बड़ा थिएटर की हस्ती जो है वो भाजपा में कभी शामिल होंगे नहीं, क्या कहेंगे सर? प्राप्त बसु और उसको ये बोलने के लिए बोल दीजिए ना कि तृणमूल में कितना शामिल होंगे। थिएटर के बड़ा हस्ती बोलकर जिन लोगों का नाम आता है ऊपर में, हम किसी का नाम नहीं लेना चाहते हो, उसमें तृणमूल कहाँ है? शासक दल के पास कहाँ है? नहीं। प्राप्त बसु का जो ग्रुप है, उस ग्रुप से ज़्यादा लोग बीजेपी को वोट करेंगे। उनको ये देखने के लिए बोलिए कि जितना सारे प्राप्तजन हैं पूरे पश्चिम बंगाल में उन्होंने खोल के रखे हैं, तो उसमें तो ज़्यादा से ज़्यादा लोग अभी बीजेपी का मीटिंग मिছিল में आ रहा है और वो लोग बीजेपी को वोट करेंगे। उसी वोट, इससे ज़्यादा आगे कुछ नहीं करना पड़ेगा, उसको इसी वोट बीजेपी से तृणमूल में ट्रांसफर करा के वो दिखला दे। क्या राजीव तब- बनर्जी सर भाजपा में शामिल हो रहे हैं? लोग तो ऐसे ही बोल रहे हैं, हमको जानकारी नहीं है। वो